সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান। স্ট্রোক অনেক সময় হঠাৎ করেই একজন মানুষকে শারীরিকভাবে অক্ষম করে দেয়। হাত পা নাড়াতে সমস্যা, হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়া, এমনকি ভবিষ্যৎ জীবনকে অনিশ্চিত করে তোলে এই মরণঘাতী রোগ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। দর্শক, আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, এখন বর্তমানে খুব কঠিন একটি এবং খুব মারাত্মক একটি রোগের নাম হচ্ছে স্ট্রোক, এবং মোটের উপর বলতে গেলে যে প্রতি ঘরে ঘরেই আসলে এই রোগটি এখন ছড়িয়ে পড়েছে। প্রতি ঘরেই আসলে দেখা যায় যে একজন স্ট্রোকের রোগী আসলে পাওয়া যায়। স্ট্রোক পরবর্তী যে সমস্যাগুলো আসলে তৈরি হতে পারে এবং যেগুলো আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারে, সেই সমস্যাগুলো আসলে কি? অনেক ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন যে স্ট্রোকের রোগী এখন অনেক বেড়ে গেছে। স্ট্রোক মূলত একটা ব্রেনের মস্তিষ্কের রোগ। আমরা জানি যে স্ট্রোক সাধারণত ২ টা কারণে হয়ে থাকে। আমি একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ব্রেনে যে নালীগুলো রয়েছে সেখানে যদি রক্ত চলাচল কম হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক হয়। আমরা বলি ইসকেমিক স্ট্রোক। যখন রক্ত চলাচলটা বেড়ে যায় সেখানে ব্লাড সার্কুলেশনটা মানে রক্তক্ষরণ হয় তখন আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। তো এই ২ টা ধরনের স্ট্রোকেরই ফলে যেটা হয় আপনি যেটা বললেন, এক সাইডের শরীরের হাত পায়ের পক্ষাঘাতগ্রস্ততা বা হাত পায়ের শক্তি চলে যায় অনেক সময়। কিছু শক্তি থাকে, অনেক সময় যে কাজ করার মতো অ্যাবিলিটি থাকে না, এই সমস্যাগুলো তৈরি হয়। তো এই যে পক্ষাঘাতগ্রস্ততা যেটা আসলে একটা মানুষকে পঙ্গু করে দেয়, যার ফলে সে হয়তো নিজে চলাফেরাটা করার মতো অক্ষম হয়ে যায়, নিজে খাবার নিজে খেতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, টয়লেট বা যে আমরা বলি প্রস্রাব পায়খানাকে কন্ট্রোলে রাখতে পারে না, এই ধরনের জটিলতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয়, মুখটা এক সাইডে বাঁকা হয়ে যায়, আক্রান্ত সাইডের চোখ অনেক সময় বন্ধ করতে পারে না, এই ধরনের উপসর্গ নিয়ে মানে তখন তারা প্রেজেন্ট হয় আর কি। স্যার, দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে স্ট্রোক পরবর্তী রোগী আসলে আপনার দেখা যাচ্ছে যে তাকে যে প্রেসক্রাইব করা যেসব ওষুধগুলো দেয়া হয়, তার পাশাপাশি আরো একটা ব্যাপার প্রয়োজনীয় হয়ে পড়ে, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপির ভূমিকা আসলে এখানে কতটুকু ওষুধের পাশাপাশি? ধন্যবাদ। আমরা যদি একটা মানে কয়েনের কথা চিন্তা করি যে কয়েনের এপিঠ এবং ওই পিঠ। তো আমরা ট্রিটমেন্টটাকে স্ট্রোক পরবর্তী চিকিৎসাটাকে ২ টা ভাগে ভাগ করি। একটা হলো তার যেমন মেডিকেশন, অন্যদিকে হলো তার রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। তার এক সাইডে যে হাত পায়ের শক্তি কমে গেছে সেটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। সেক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের ভূমিকাটা একেবারেই 50-50। যেমন আমরা বলছিলাম যে তার ব্লাড সার্কুলেশন যদি কম হয় সেক্ষেত্রে তার কিছু মেডিকেশন দিয়ে তার ব্লাড সার্কুলেশনটা বাড়ানো, পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তার যে শক্তি কমে গেছে সেটাকে বাড়ানো, তার যে কার্যক্ষমতা ছিল সেটা হারিয়ে গেছে সেটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যাওয়া, তার অকুপেশনে তাকে ফিরিয়ে নেওয়া। এর পাশাপাশি তার যে স্পিচের প্রবলেম অনেক সময় হয় যে কথা বলতে পারে না, সেটাকেও স্বাভাবিক করা। তো এইখানে একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, যে সেক্ষেত্রে যেমন একজন ফিজিশিয়ান বা একজন নিউরোলজিস্টের যেমন ভূমিকা, একজন ফিজিওথেরাপিস্ট দরকার, অনেক সময় অকুপেশনাল থেরাপিস্ট, এরপরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কথা আমরা বলি। এছাড়া তার যে কেয়ার গিভার, তাকে সবসময় কেয়ার করবে, এবং তার পেশেন্টের যে নেইবার বা তার পরিবারের লোকজন, এই সমন্বিতভাবে এই রোগীটাকে যে আমরা চিকিৎসাটা দিই, সেই চিকিৎসাটাই এক্ষেত্রে আসলে বেশি প্রয়োজন পড়ে। স্যার, আপনি তো ফিজিওথেরাপির অনেকগুলো ধারার কথা বললেন, যে অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার কথা বললেন। এই যে ফিজিওথেরাপিটা একজন রোগী কখন আসলে শুরু করবেন, এবং যদি স্ট্রোক পরবর্তী আসলে কতদিনের মধ্যে শুরু করার প্রয়োজন, এটা হচ্ছে প্রশ্ন ১। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে কি ধরনের জটিলতা আসলে তৈরি হতে পারে? অনেক ধন্যবাদ। আসলে স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপিটা যদি আমরা ২ টা ধরনের কথা বলেছি, ইসকেমিক স্ট্রোক জনিত স্ট্রোক হয়, সেক্ষেত্রে ১ম দিন থেকেই ফিজিওথেরাপিটা স্টার্ট করতে হবে। আর যদি রক্তক্ষরণজনিত হয় বা হেমোরেজিক স্ট্রোক হয়, সেক্ষেত্রে আমরা রোগীর অবস্থা ভেদে ৭ দিন, ১০ দিন বা ২ সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করতে বলি। তো দ্রুত যদি ফিজিওথেরাপিটি স্টার্ট করা যায় তার জটিলতাটা অনেকাংশে কমে আসে। আর যেটা আপনি বললেন যে যারা দীর্ঘমেয়াদী মানে অনেক দিন ধরে ট্রিটমেন্টটা নেয়নি বা তারা এই চিকিৎসা সম্পর্কে জানে না বা তাদেরকে বলা হয়নি, তো সেক্ষেত্রে তাদের অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে যেমন তার জয়েন্টগুলা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। একসময় হয়তো তার শক্তি ফিরে আসছে কিন্তু সে আর মুভ করতে পারছে না, জয়েন্টগুলো জমাট বেঁধে যায়, মাসল ওয়াস্টিং হয়ে যায়, মাংসপেশিগুলো শুকিয়ে যায়, মানে একটা দীর্ঘমেয়াদী বা রেসিডুয়াল প্যারালাইসিসের দিকে চলে যায়।
স্যার, যদি কোনো রোগী হাত বা পা নাড়াতে না পারেন, তাহলে ফিজিওথেরাপি আসলে এখানে এই হাত বা পা নাড়ানোর ক্ষেত্রে কিভাবে পজিটিভ ভাবে সহযোগিতা করতে পারে এবং আসলেই কি একজন রোগী সুস্থ হয়ে ওঠা সম্ভব? মানে পুনর্বাসন কি আসলেই সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণস্বরূপ বলি যে, এখানে এক ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালসের প্রয়োজন পড়ে। যেমন আমাদের ঘরে অনেকগুলো ফ্যান, লাইট থাকে। দেখবেন যে প্রত্যেকটা লাইটের জন্য একটা সুইচ রয়েছে এবং সুইচ থেকে একটা কানেকশন গেছে, যার ফলে আমরা ওই সুইচটাকে চাপ দিলে ওই লাইটটা জ্বলবে বা ওই ফ্যানটা চলবে। ঠিক তেমনই সৃষ্টিকর্তা আমাদের অনেক সুন্দর করে তৈরি করেছে, যেখানে ব্রেন থেকে কিছু সিগন্যাল আমাদের শরীরে আসলেই তবেই আমরা ওই হাতটা নাড়াইতে পারি বা ওই পাটা তার ফাংশন করতে পারে। তো যখন একটা রোগী স্ট্রোকে আক্রান্ত হয়, ব্রেন থেকে ওই সাপ্লাইটা সে পায় না। সেক্ষেত্রেই তার এই অক্ষমতা তৈরি হয়। সেক্ষেত্রে এই ট্রিটমেন্টটাকে আমরা যেমন ২ টা ভাগে ভাগ করি। যেটা আমি বললাম যে তার ওই ব্রেনের সিগন্যালটাকে ঠিক করা। সেক্ষেত্রে যেমন তার কিছু মেডিকেশন দরকার। পাশাপাশি লোকাল নার্ভগুলাকে স্টিমুলেট করার জন্য আমরা কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি ইউজ করি, যেটার মাধ্যমে নার্ভগুলা আবার রিঅ্যাক্টিভ হতে পারে। এর পাশাপাশি যে মাংসপেশির শক্তিগুলা কমে যায়, সেই শক্তিগুলাকে আবার বৃদ্ধি করার জন্য আমরা কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এপ্লাই করি, যে এক্সারসাইজগুলা ধারাবাহিকভাবে তার শক্তি বৃদ্ধি করতে পারে। তো ফিজিওথেরাপি খুবই এভিডেন্স বেসড একটা চিকিৎসা পদ্ধতি, বিজ্ঞানসম্মত, যেটার মাধ্যমে প্রচুর রোগী মানে প্রতিনিয়তই সুস্থ হচ্ছে বা সুস্থতার দিকে যাচ্ছে, যেটা আসলে আধুনিক বিশ্বের একটা অন্যতম আবিষ্কার এই ফিজিওথেরাপি। কিন্তু সমস্যা যেখানে হয়, আমরা দেখি যে এটা সম্পর্কে মানুষের সচেতনতা কম থাকায় তারা মানে অনেক দেরিতে চিকিৎসাটা শুরু করে, যার ফলে রোগী অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসাটা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু আশার ব্যাপার হলো, আমরা আমাদের প্র্যাকটিসে অনেক রোগী পেয়েছি যারা স্ট্রোকের পরের দিন থেকেই ফিজিওথেরাপি স্টার্ট করেছে এবং মাত্র ২ থেকে ৩ সপ্তাহে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো এইসব বিষয়গুলোতে আসলে সচেতনতাটা খুব জরুরি, এবং কখন কোন সময়ে এটা স্টার্ট করতে হবে এবং তার পাশাপাশি অ্যাসোসিয়েটেড যে চিকিৎসাগুলো একসাথে যেন পায়। মানে যেমন একটা সমন্বিত চিকিৎসা, যেটা আমরা যদি একটা উদাহরণস্বরূপ বলি যে, আমরা যদি একটা রান্না করতে যাই, দেখবেন যে অনেকগুলা ম্যাটেরিয়ালস সেখানে লাগে। হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ, তেল, মসলা যা, যা লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে একসাথে দিতে হবে, এবং সময় মতো যদি দেন তাহলে রান্নাটা যেমন সুস্বাদু হবে, ঠিক এরকম স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা যদি বলি, রোগীকে যেমন তার ওষুধ দরকার, তার ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, তার কেয়ার গিভিং পুরাটা যদি সঠিকভাবে হয়, তো আমরা দেখতে পাই যে মোর দেন 80 বা 90% রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে একটা বিশেষ বিষয় আসলে আমার মনের মধ্যে কাজ করছে। জি, সেটি হচ্ছে যে আপনি সচেতনতার কথা বলছিলেন। এই যে সচেতনতার কথা বলেছেন, অনেকের মধ্যে কিন্তু তার অভাব রয়েছে। জি, যেমন একজন রোগী তিনি যখন স্ট্রোক করছেন, আশেপাশে যারা আছেন, তিনি হয়তো অফিসে গেছেন, হয়তো বাজারে গেছেন বা কোনো একটা জায়গাতে আছেন যেখানে জি। তার পরিবারের মানুষজন নেই, বা দেখা যাচ্ছে যে সেখানে সব মানুষ অচেনা। তারা অনেকেই বুঝতে পারেন না যে রোগী স্ট্রোক করেছে। কোন, কোন লক্ষণগুলো আসলে দেখলে বোঝা যাবে যে রোগী আসলে স্ট্রোক করেছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আসলে আমরা এখানে কয়েকটা জিনিসের কথা বলি, মানে উপসর্গগুলো বোঝার জন্য, যে তার ১ম যেটা হয় যে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়, মুখটা অনেক সময় বাঁকা হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, এবং দ্বিতীয় যে সমস্যাটা আমরা দেখি যে তার অ্যাফেক্টেড হাত, যে হাতটা ক্ষতিগ্রস্ত, সেই হাতটা প্যারালাইজড হয়ে যায়, তার হাতের শক্তি থাকে না, বা হাত বা পা, যার এক সাইডের হাত পায়ের শক্তি কমে যায়। এরপরে তার স্পিচে প্রবলেম হয়, যে তার কথা বলতে অসুবিধা হচ্ছে, তার কথা বলতে গেলে আটকে যাচ্ছে, বা অনেক সময় অ্যাফাসিয়া বলি আমরা, যে কথাটা ক্লিয়ার হচ্ছে না। এই ধরনের সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় সে আস্তে, আস্তে কনশাস হয়ে যায় বা অসচেতন হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো দেখা গেলে দ্রুত, দেরি না করে বিশেষায়িত একটা চিকিৎসা সেবা বা চিকিৎসা জন্য বিশেষায়িত হসপিটালে নেওয়া উচিত। একটা জিনিস এখানে জানা থাকা দরকার যে বেশ কিছু আধুনিক চিকিৎসা স্ট্রোকের রয়েছে। তার মধ্যে ১ম ৪ ঘন্টার মধ্যে যদি একটা রোগী বিশেষায়িত হসপিটালে যেতে পারে এবং সেটা ডায়াগনোসিস হয় যে তার রক্ত চলাচল সরবরাহ কম হচ্ছে, এই জনিত স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে এক ধরনের ম্যাজিক্যাল রিলিফ পাওয়ার সুযোগ আছে। এক ধরনের এম্বোলিসিস থ্রোম্বোলাইটিক এক ধরনের ইনজেকশন ইউজ হয়, যেটা থ্রোম্বাস ফরমেশনটাকে কমায়
এবং রোগীর জটিলতাবিহীনভাবেই কিন্তু সে সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু এটা জানা না থাকা বা সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়া বা বিশেষত হসপিটালের অভাব থাকা, এই কয়েকটা কারণেই এই সমস্যাগুলো দেখা যায় পরবর্তীতে তার বিভিন্ন বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মরণঘাতী বিষয় আসলে জি। তৈরি হয় এখানে। তবে এই লক্ষণগুলো দেখার সঙ্গে সঙ্গে যদি বিশেষায়িত হসপিটাল সামনে থাকে তাহলে যদি নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো কিওর করা আসলে পসিবল। রাইট। স্যার, আমরা একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে অনেকদিন ধরে একজন রোগী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, অনেকদিন তিনি বিছানায় শুয়ে আছেন। জি। অনেক সময় দেখা যাচ্ছে যে তার হাত বা পায়ের অংশ শক্ত হয়ে যাচ্ছে, যেটিকে আমরা চিকিৎসার ভাষায় বলি স্প্যাস্টিসিটি। তো এই যে স্প্যাস্টিসিটি হয়েছে, কোনো ধরনের ফিজিওথেরাপি বা কোনো ধরনের পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কি সে অবস্থা থেকে রোগীকে ফিরিয়ে আনা সম্ভব? জি, ধন্যবাদ। অবশ্যই সম্ভব, কিন্তু সেটা যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি, যত তাড়াতাড়ি চিকিৎসাধীন হতে পারি, চিকিৎসা আওতায় আনতে পারি, তত তাড়াতাড়ি সেটা রিকভার করা সম্ভব। আমরা যেমনটি বলছিলাম যে এই যে আপনারা শুরুতেই বলেছেন যে কী জটিলতা তৈরি হতে পারে, তার মধ্যে এই জটিলতাটা অন্যতম। যে দীর্ঘদিন যখন বিছানায় থাকে, মুভমেন্ট হয় না, তার কয়েকটা জিনিস তৈরি হয়। জয়েন্টগুলা শক্ত হয়ে যায়, স্টিফ হয়। মাংসপেশিগুলাও শুকিয়ে শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি মাসল ওয়াস্টিং হয়। এছাড়া বেড সোর নামে আরেকটা জিনিস আছে, যে তার একই অবস্থানে থাকতে থাকতে তার ঘা তৈরি হয়, আলসারেশন তৈরি হয়। বিশেষ করে আমাদের আমরা বলি যে বাটক, যেটা আমরা গ্লুটিয়াল রিজন, কোমরের নিচের অংশে বা যে জায়গাগুলোতে সারফেসে আমাদের বেডে থাকে, সেই জায়গাগুলোতে আপনার আলসারেশন তৈরি হয় এবং রোগীটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডিজেবল হয়ে যায়। তো এক্ষেত্রে যত দ্রুত তাকে ফিজিওথেরাপি বা এই ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে যে চিকিৎসাটা শুরু করা যাবে, তাতে দ্রুত তার এই সমস্যাগুলো কমানো সম্ভব। কিন্তু যদি একটা দীর্ঘমেয়াদী সময় পার করে, যেমন ২-৩ বছর বা তারও বেশি সময়, তখন ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে অনেক কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে একদিকে যেমন চিকিৎসাটা ব্যয়বহুল হয়ে পড়ে, অন্যদিকে রোগীর অ্যাটেন্ডেন্ট সবাই মনোবলও হারিয়ে ফেলে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা চিকিৎসাটা শুরু করতে পারি, বোথ রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই ভালো। ভালো হবে। স্যার, আমরা স্ট্রোক পরবর্তী পুনর্বাসন সম্পর্কে আরো জানবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। জি, নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা: ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন স্ট্রোকের পর ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে নানা প্রয়োজনীয় তথ্য। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আরো একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, আপনি আলোচনার একদম শুরুতে বলছিলেন যে মুখ বেঁকে যাওয়া, এই ধরনের কিছু লক্ষণ আছে, যে এক পাশ অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া। এই যে কারো মুখ বেঁকে গেল, তার অনেক সময় দেখা যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে, খাবার গিলতে কষ্ট হচ্ছে। এই বিষয়গুলোতে আসলে পুনর্বাসনটা কিভাবে করা হয় এবং কোন ধরনের পুনর্বাসন আসলে প্রয়োজন? ধন্যবাদ। আসলে এই মুখ বেঁকে যাওয়াটা, এটা আসলে স্ট্রোক যেমন একটা কারণ, স্ট্রোক ছাড়া আরও একটা কারণে হতে পারে। আমরা বলি যে সেটাও এক ধরনের প্যারালাইসিস, আমরা বলি যে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। সেক্ষেত্রেও তার যেটা হয় যে তার মুখের এক সাইড বাঁকা হয়ে যায়, আক্রান্ত সাইডের চোখ বন্ধ হয় না, খাবার গিলতে বা খাবার চিবাইতে কষ্ট হয়, কুলি করতে গেলে অসুবিধা হয়। কিন্তু এখানে দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট আছে, যে শুধু যদি ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে তার হাত পায়ের কোনো উইকনেস থাকে না। এফেক্টেড সাইড শুধুমাত্র মুখ এবং চোখ এবং এই ফেসের মধ্যে এই সমস্যাটা সীমাবদ্ধ থাকে। আর যদি ব্রেন স্ট্রোক জনিত কারণে হয়, সেক্ষেত্রে তার এই মুখের পাশাপাশি তার এফেক্টেড সাইডের হাত পা পর্যন্ত পুরাটাই তার শক্তি চলে যায় বা শক্তি কমে যায়। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ২ নম্বর হলো, এটা পুনর্বাসনের ক্ষেত্রে আমরা তার ফেসিয়াল যে মাসেলগুলো রয়েছে, সেগুলোকে আমরা মাসেল পাওয়ার বাড়ানোর জন্য কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, যেটার মাধ্যমে তার নার্ভগুলো স্টিমুলেট হয়, মাসেল পাওয়ার বাড়ে। কিছু প্রোপ্রায়োসেপ্টিভ নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন এক্সারসাইজ আছে, যেগুলো আমরা সংক্ষেপে পিএনএফ এক্সারসাইজ বলি। এই ফেসিয়াল মাসেলগুলার কোঅর্ডিনেশন ফিরিয়ে নিয়ে আসা, তার মানে যে কথাবার্তা বলতে যে কষ্ট হচ্ছে সেগুলোকে ঠিক করা, তার স্পিচ যে প্রবলেম হচ্ছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এই সমস্যাগুলোকে কমিয়ে নিয়ে আসতে।
স্যার একজন আপনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে একজন রোগী তিনি একদমই রোগী মানে এই রোগটা আসলে যার হবে, যিনি আসলে স্ট্রোকে আক্রান্ত হবেন তিনি আসলে একদম শয্যাশায়ী হয়ে যাবেন এমন জি। একটা ব্যাপার থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিচর্যার একটা ব্যাপার থাকে যে রোগী কিন্তু নিজে নিজের পরিচর্যা করতে পারবেন না। রাইট। তাহলে সেক্ষেত্রে পরিবারের একটা ভূমিকা আসলে চলে আসে। আত্মীয়স্বজন যারা আছেন তার আশেপাশে তাদের একটা বড় ভূমিকা এখানে থাকে। কিভাবে আসলে তারা তাদের দায়িত্বটা পালন করবেন এক্ষেত্রে? ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে পরিবারের ভূমিকা বা তার কেয়ার গিভিং যারা করবে তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় দেখা যায় যে পেশেন্ট নিজে কমিউনিকেট করতে পারে না, কথা বলতে পারে না, নিজে মুভ করতে পারে না। তার যে প্রয়োজনীয় কাজগুলা সে করতে পারে না। সেক্ষেত্রে তার নার্সিং বা কেয়ার গিভিংটা খুব গুরুত্বপূর্ণ এবং তাকে সঠিকভাবে চিকিৎসার আওতাধীন করা, সেটাও কিন্তু পরিবারের মধ্যে যারা মানে ভূমিকা রাখে তাদের ভূমিকাটা বেশি। কারণ আমরা দেখি অনেক সময় আমাদের সোশ্যাল কিছু ট্যাবু রয়েছে বা সোশ্যাল মিথ রয়েছে যে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে আর কখনো ভালো হবে না। সো এটা চিকিৎসা করে লাভ নেই। বা অনেক সময় আমরা গ্রাম অঞ্চলে দেখি এটা অপচিকিৎসার শিকার হন, কবিরাজের কাছে যান, ঝাড়ফুঁক করেন। যার ফলে তার অনেকটা সময় ওখানেই পার হয়ে যায়। যে চিকিৎসাটা আসলে প্রপারলি নিলে হয়তো সে ভালো হয়ে যেতে পারত সেটা সে আর হচ্ছে না। এজন্য পরিবার এবং তার মানে ডিসিশন মেকিং এ যারা থাকে তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তো এখানে রয়েছে। এর পাশাপাশি যারা কেয়ার গিভিং করবে তার কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার যে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা, সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কিনা। তার ২ ঘন্টা পর, পর আমরা বলি তার পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া এবং বেডের ক্ষেত্রে আমরা এক ধরনের এয়ার বেড ইউজ করতে বলি যাতে তার ব্লাড সার্কুলেশনগুলো সঠিকভাবে হয়, তার জন্য আলসারেশন তৈরি না হয়। তার যেমন ইউরিনেশনের ব্যাপার আছে, প্রস্রাব পায়খানা যেগুলো হাইজিন মেইনটেইন করা সেটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুরু থেকেই তাকে যদি কিছু সিম্পল এক্সারসাইজ সঠিকভাবে করানো যায় তাহলে তার এই জটিলতাগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়। স্যার আপনি তো বলছিলেন স্ট্রোকের অনেকগুলো ব্যাপার আসলে আপনার মাধ্যমে আজকে আমাদের দর্শকদের ক্লিয়ার করা আসলে সম্ভব হয়েছে। এই জায়গাটিতে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। সেটি হচ্ছে যে একজন বয়স্ক রোগীর ক্ষেত্রে কোনো একজন বয়স্ক রোগী বা যিনি আসলে স্ট্রোকে একেবারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে গেছেন, তাকে আসলে বারবার তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া বা আত্মীয়স্বজন অনেকেই আসলে অ্যাভেইলেবল থাকেন না ওই টাইমটাতে যে তাকে হসপিটালে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যারা ফিজিওথেরাপির চিকিৎসক আছেন, তারা কি বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা কি আসলে থাকে? বা আদৌ কি এটিতে আসলে কোনো কাজ হয় কিনা? ধন্যবাদ। আমরা এই ক্ষেত্রে ২ টা ভাগে ভাগ করি। একটা হলো কিছু রোগীকে আমরা বলি যাদের সম্ভাবনা যাদের আছে যে এখানে বোথ ইকোনমিক এবং ফিজিক্যাল ২ ধরনের সামর্থ্যই থাকা দরকার। যে তার হসপিটালাইজড করে তাকে ফিজিওথেরাপিটা দেওয়া। সেক্ষেত্রে রোগীরা দ্রুত সুস্থতা ফিরে পায়। যেমন একটা রোগী যখন অ্যাডমিটেড হয়ে ফিজিওথেরাপি নেয় তখন আমরা 8 আওয়ারলি তাকে ফিজিওথেরাপি দিই। তার মাসল পাওয়ারগুলা দ্রুত ফিরে আসে এবং একটা মানে যেটা আমরা বলি প্রফেশনাল সেবা সে পায়। কিন্তু বাসায় আসলে প্রপারলি এটা ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে অনেকে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো বাসায় রেখে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে ২৪ ঘন্টায় একবার যদি একজন ফিজিওথেরাপিস্ট তার বাসায় যে কিছু এক্সারসাইজ করেও আসে, সেটা ১ম দিকে খুবই অপ্রতুল। আমরা বলি যে বা গবেষণায় দেখা যাচ্ছে ১ম ৩ মাস যেটা স্ট্রোক পরবর্তী ৯০ দিন এটাকে গোল্ডেন আওয়ার বলা হচ্ছে। যে এই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি প্রপারলি তাকে ফিজিওথেরাপি বা এই সার্ভিসগুলা দেওয়া যায় সেক্ষেত্রে তার ফিরে আসার সম্ভাবনা বা মাসল পাওয়ারগুলা পুনরায় ফিরে আসাটা খুব সহজ হয়। যদি তার দীর্ঘমেয়াদী সময় লাগে তখন সেটা আস্তে, আস্তে তার মাসল পাওয়ারগুলো যেমন কমে যায় এবং সুস্থ হওয়ার সম্ভাবনাটাও কমে আসে। এক্ষেত্রে আমরা বলব যদি সম্ভব হয় এবং পারিবারিকভাবে তাদের সামর্থ্য থাকে, বিশেষত হসপিটালে রেখে যদি তাদের ফিজিওথেরাপি দেয় তাদের দ্রুত রোগীটাকে সুস্থ করতে পারবে। তার মানে যেটি বোঝা গেল যে ১ম ৩ মাস যে গোল্ডেন আওয়ার যেটি আপনি বললেন, সেখানে আসলে সুস্থ হওয়ার চান্স আসলে অনেক বেশি থাকে। জি, তো এই সময়টার ভেতরে আসলে যদি ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় এবং নিবিড় পর্যবেক্ষণে থাকা যায় তাহলে অনেকাংশে সুস্থ হওয়া সম্ভব। রাইট। স্যার একটু জানতে চাইবো, অনেকেই আসলে সুস্থ হয়ে যান চিকিৎসা নেওয়ার পর আপনাদের কাছ থেকে যে গোল্ডেন আওয়ার যেটি বললেন সেই সময়টার ভেতরে সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু ফিরে আসার পর গবেষণা বলছে যে অনেক সময় তারা ফিজিওথেরাপির যেসব করানোর সময় যেসব ব্যায়ামগুলো আপনারা দেখিয়ে দিচ্ছেন, যে প্রশিক্ষণগুলো আপনারা দিচ্ছেন কিংবা ওষুধগুলো প্রেসক্রাইব করছেন সেগুলো আসলে অনেকাংশে তারা বাদ দিচ্ছেন। সেই ক্ষেত্রে এই বাদ দেওয়ার ফলে নতুন কি ধরনের জটিলতা আসলে তৈরি হতে পারে? হ্যাঁ, অবশ্যই খুবই একটু প্র গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কারণ হলো আমরা দেখি যে যেকোনো জিনিসের মেইনটেন্যান্সটা আসলে ইম্পোর্টেন্ট।
আমরা হয়তো তাকে যখন রিলিজ করে দিচ্ছি তার হয়তো সম্পূর্ণ সুস্থ না হলেও 85% বা 90% সুস্থ হয়েছে। আমরা কিছু হোম অ্যাডভাইস দিচ্ছি, কিছু এক্সারসাইজ দিচ্ছি, সেগুলো রেগুলার করা এবং একটা ফলো আপে থাকা, এই জিনিসটা আসলে জরুরি। দেখা যায় যে তার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আবার আমাদের কাছে আসলো, তার ওই সময় যদি কিছু জটিলতা থাকে সেই অনুযায়ী আমরা কিছু ডিরেকশন চেঞ্জ করি, এক্সারসাইজে কিছু ভিন্নতা থাকে, সেগুলো যদি রেগুলার মেনটেন করে তাহলে সে কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যায়। কিন্তু অনেকে আছে যে বাসায় যে ইগনোর করে, অবহেলা করে, বা সে দেখা যায় এটা সঠিকভাবে করলো না, তাহলে যে এই যে ভালো হয়ে যেয়ে অনেকখানি ভালো হয়ে যে সে আবার কিন্তু কাম ব্যাক করলো, মানে সে আবার আস্তে আস্তে পূর্বের জায়গায় চলে আসলো। তাহলে একদিকে যেমন আমাদেরও চিকিৎসা মানে ক্ষতি হলো, যে বদনাম হলো, এবং তার নিজেরও ক্ষতি হলো। তো এই বিষয়গুলো একটু সচেতন হওয়া, এবং পাশাপাশি যে রোগীর অ্যাটেন্ডেন্ট রয়েছে তাদের ভূমিকাটা এখানে খুব বেশি। কিছু কিছু এক্সারসাইজ থাকে যেটা পেশেন্ট একা করতে পারে না, তাকে আমরা কিছু তাদের যারা অ্যাটেন্ডেন্ট থাকে বা তাদের কেয়ার গিভার থাকে তাদেরকে শিখিয়ে দিই। সেক্ষেত্রে তাদের সঠিকভাবে এটা করানো, বা এই ধরনের রোগীরা অনেক সময় ডিমেনশিয়ায় ভুগে থাকে, তারা ভুলে যায় কী করলো, বা কিছুক্ষণ পরে আবার মনে রাখতে পারে না। সো এক্ষেত্রে পরিবার এবং তার পাশে যারা থাকে তাদের ভূমিকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষমেশ আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে, একজন স্ট্রোক রোগীর ক্ষেত্রে আসলে কিছু নিয়ম মেনে তাদেরকে চলতে হয়, খাবারের কিছু নিয়ম মানতে হয়, জীবনধারার কিছু নিয়ম মানতে হয়। কোন কোন নিয়মগুলো তারা মানবেন, এবং দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কিছু পরামর্শ থাকে সেটি। জি, নিশ্চয়। আসলে স্ট্রোক আসলে একটা মরণ ব্যাধি, যেটা আপনি প্রথমেই বলেছেন। এটাকে প্রতিরোধ করাটাই সবচেয়ে উত্তম। আমরা যদি আক্রান্ত হয়ে যাই তখন কিন্তু অনেক জটিলতা। সো এই প্রতিকার বা প্রতিরোধের জন্য যেটা আমাদের প্রয়োজন, যে একটা সুস্থ মানে জীবনধারা, যেটাকে আমরা বলি যে তার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখা, কারো যদি স্মোকিংয়ের হ্যাবিট থাকে সেটাকে পরিহার করা, প্রতিদিন আমরা যে 5 থেকে 7 কিলোমিটার হাঁটার কথা বলা হয়, যে মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, এটা রেগুলার করা। তারপর তাকে যে খাদ্য অভ্যাসের কথা আমরা বলি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করা, ওবেসিটি বা ওজন আধিক্য যেন না হয় সেগুলো খেয়াল রাখা। এই কয়েকটা জিনিস যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে অনেকাংশে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব, এবং এই প্রতিরোধটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি কারো আক্রান্ত আমরা হয়েই যাই, সেটা যেন প্রপার চিকিৎসা বা সঠিক চিকিৎসা নিই, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা এই চিকিৎসার 2টা পার্ট, যেমন শুরুতে বলেছি, একদিকে যেমন ওষুধ, আরেকদিকে যেমন ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন। কিন্তু আমরা আমাদের প্রেক্ষাপটে বাস্তবতায় যেটা দেখতে পাই, যে গুরুতর যে বিষয়টা থাকে প্রথম দিকে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই, চিকিৎসা করি, কিন্তু যখনই পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হলো ওইটাকে আর ঠিক করার ব্যাপারে আমরা খুব বেশি আগ্রহ দেখাই না, যেটা একটা রোগীকে মানে যেমন পঙ্গু করে ফেলে, তার ওই পরিবারটাও পঙ্গুত্ব বরণ করে, ওভারঅল সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষদেরকে বলবো, আপনি আপনার নেইবার, রিলেটিভ বা পরিবারের কেউ যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, অবশ্যই মানে প্রপার যে একটা ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাটা আপনারা নেবেন, এবং স্ট্রোক যে ভালো হয় সে ব্যাপারে আমরা সচেতন করার জন্য মূলত এই ধরনের প্রোগ্রামগুলো করছি। আপনারা এটা থেকে সচেতন হবেন এবং চিকিৎসা নেবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে উপস্থিত হওয়ার জন্য এখানে, এবং খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আসলে আপনি দিয়েছেন আজকে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন এবং ফিজিওথেরাপি নিয়ে। আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।